কি করে ভাই? কটা পয়েন্ট উঠে আসছে যেটা আমি আমার ভাই সহজ সরল মনে আমি আপনাদের কাছেও রাখবো, তদন্ত সাপেক্ষ। প্রথম কথা, 300 কিলোমিটার প্রায় দূর থেকে আসলো, বর্ডার থেকে এসে গাঁই গাঁই করে চালিয়ে 17-27 জনকে শহীদ করে আবার চলে গেল। তাহলে আমাদের সেনারা কি করছিল? প্রশ্ন থাকবে তো ভাই। কাশ্মীরে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া সেনা থাকে, ওখানে ছিল না কেন? আপনারা জানেন না? আমি এর মধ্যে আমার এক ভাই যেখানে আমার স্যার সম্বোধন করেছে, ওখানে গিয়ে ওখানে ঘুরতে গিয়েছিলেন, তাকে শহীদ করে দিয়েছে। ফ্যামিলিতে গিয়েছিলাম, আমি তার বাড়িতে গিয়েছিলাম। সব সময় ছবি তুলে পোস্ট করতে না, কিছু জায়গায় কিছু প্রাইভেসি থাকে, মিডিয়াও নিয়ে যায়নি। আমি তার বাড়িতে গিয়েছিলাম, গিয়ে কথা বলেছি, শুনেও আমি অবাক। যে গুলি খেয়ে যখন পড়েছিল প্রায় 2 ঘন্টা বাদে সেনারা এসেছে তাদেরকে উদ্ধার করতে। তো এই 2 ঘন্টা কোথায় ছিল? যেখানে 5 মিটার 10 মিটার ছাড়া ছাড়া ফোর্স থাকে, 2 ঘন্টা কোথায় ছিল? 1 নম্বর পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কালকে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, আমার এক পার্টির নেতৃত্ব, একটা ব্লকের নেতৃত্ব আমাকে বললো, ভাইজান আমি 2 বছর আগে ওখানে ঘুরতে গিয়েছিলাম। সে আমাকে কিছু তার অভিজ্ঞতা শেয়ার করলো। বললো যখন নিচে থেকে ঘোড়ায় চড়ে উপরে উঠছি, নিচে একবার जिज्ञासा कर लो, आप कहां से आए हैं? फोर्स कहां से आए, किस बारे आए हैं, কেন এসেছেন, কি জন্য এসেছেন, কোথা থেকে এসেছেন, আইডি কার্ড দেখান, সব চেক করলো। ঘোড়ায় চড়ে উঠলাম, এসে ওই ভ্যালিতে ঢোকার আগে, যে অর্থাৎ ওটা পার্ক আর ভ্যালি, মানে ওইখানে ঢোকার আগে যখন ঘোড়া থেকে নামলাম, আবার ফোর্স চলে আসলো, জিজ্ঞাসা করলো। টিকিট যখন কাটলাম, টিকিট কেটে যখন পার্কে ঢুকতে যাব, ওখানে ফোর্স ছিল, ওই ফোর্স থেকে আবার জিজ্ঞাসা করলো কোথা থেকে এসেছেন, না এসেছেন, কি করছেন, হ্যান করছেন, ত্যান করছেন, তারপরে ঢুকতে দিল। বলছে ভেতরে ঘুরছিলাম, ওকে যদিও করেনি, মানে ও কাউকে গিয়ে আবার সেনা জিজ্ঞাসা করছে, ভেতরে ঘুরছে, ওর মধ্যে আবার সেনা গিয়ে জিজ্ঞাসা করছে কি ব্যাপার এসছো, কেন এসছো, না এসছো, মানে এত নিরাপত্তা আঁটো-সাঁটো। যদি এত নিরাপত্তা আঁটো-সাঁটো থাকে, তাহলে ওই জঙ্গিগুলো, ওই বর্বরগুলো ঢুকলো পার্কের মধ্যে, গেট লাগিয়ে দে, গুলি চালিয়ে মানুষকে শহীদ করে দিল, টাইম পেলে কোথা থেকে ভাই? প্রশ্ন থেকে যাচ্ছে না? এটা তদন্ত হওয়া দরকার নয়? আমরা দাবি তুলবো যাতে মানুষ না দাবি তুলতে পারে, মানুষ যাতে ধর্মীয় বিভাজনের মধ্যে ঢুকে যায়। ওই জন্য কি করছে, এই ফলওয়ালাকে যে বলছে, ওই কাশ্মীরের সালবি উত্তরাখণ্ডে যিনি এসেছেন, তাকে ধরে টানাটানি দিবার চেষ্টা হচ্ছে। প্রশ্ন ওঠা দরকার, তোমার ছিল, তুমি পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে বলছো, বড় বড় জ্ঞান দিচ্ছ, কিন্তু আইন ফেল হলো কেন? ফেল হলো না ফেল করানো হলো? 2 ঘন্টা পরে আর্মি আসলো কেন? তাদেরকে আসতে দেওয়া হলো না, না খবর তাদেরকে পৌঁছানো হলো না? এটা জানতে হবে আমাদেরকে। এটা তদন্ত সাপেক্ষ, কিন্তু তদন্ত করবে কে? 2019 সালে পুলওয়ামাতে আমাদের সেনাদেরকে অ্যাটাক করলো, 300 কিলো বিস্ফোরক নিয়ে এসে 40টার অধিক আমাদের সেনাকে শহীদ করে দিল। তখন আমরা আওয়াজ তুলেছিলাম, এর তদন্ত হওয়া দরকার। দুর্ভাগ্য আমাদের 6 বছর হয়ে গেল, আমরা এখনো জানতে পারলাম না আমাদের সেনাদের উপরে যারা অ্যাটাক করেছে তাদের কজনকে ফাঁসি দিল। কোন জায়গায় একটা মনে হচ্ছে জানো কিছু লুকিয়ে যাচ্ছে না ভাই, কিছু লুকিয়ে যাচ্ছে না? তো এই লুকিয়ে যাওয়ার কারণটাই কি? এটাই তদন্ত সাপেক্ষ। তদন্ত করলে আসবে। আর এই সুযোগটাতে বিজেপি তার ধর্মীয় উন্মাদনা, বিজেপি তার কৌশল অবলম্বন করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে। আমরা সজাগ সতর্ক থাকবো, একে অপরের প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। কোন বিজেপি? এই বিজেপি দলের প্রতিষ্ঠাতা কারা? এই বিজেপি দল কোন জায়গাতে কার গর্ভে জন্ম হয়েছে তাদের ইতিহাস দেখুন। যখন আপনার আমার পূর্বপুরুষেরা, যখন বিনয় বাদল দেশ, যখন আশফাকুল্লাহ, ফুরফুরার পীর আবু বকর, মাতঙ্গিনী হাজরা, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, ক্ষুদিরাম থেকে শুরু করে বিভিন্ন স্বাধীনতা সংগ্রামীরা মুখ চিতিয়ে বিরুদ্ধে লড়াই করছিল, সেই সময়ে এই বিজেপি যাদের গর্ভে জন্ম হয়েছে, এদের নেতারা ব্রিটিশদেরকে চিঠি দিয়েছিল, হুজুর আমাদেরকে ক্ষমা করো, আমরা লড়াই করব না, তোমার হয়ে জাসুসি করব। সেই বিজেপি নাকি আজকে নওশাদ সিদ্দিকের, বিশ্বজিৎ মাইতের, লক্ষ্মীকান্ত হাসদার দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে।
ওরা আজকে আমাদের কাছ থেকে চাইছে। ওদের পূর্বপুরুষেরা, এই শুভেন্দু অধিকারীর কথা বলছি, এই যে রেখা পাত্র এখন বিজেপি করছে, এদের দিয়ে এখন নিচে দলে আছেন, এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের হয়ে দালালি করেছে, ব্রিটিশদের চাটুকারিতা করেছে, ব্রিটিশদের জুতো পরিষ্কার করেছে। ওরা আমাদের কাছে নাকি দেশপ্রেমিকের সার্টিফিকেট চাইছে। দুর্ভাগ্য আমাদের, আপনি আদিবাসী, আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন। আপনি দলিত, আপনি হিন্দু, আপনি মুসলমান, আপনি আপনার পূর্বপুরুষের লড়াইটাকে ভুলে গিয়েছেন। ব্রিটিশদের বিরুদ্ধে কি লড়াই করেছে, এই আপনি আপনার পূর্বপুরুষের আত্মত্যাগ, আত্মবলিদানটা ভুলে গেছেন। সামনে যে সাবজেক্ট নিয়ে এসে দাঁড় করাচ্ছে, আপনি মনে নিচ্ছেন হচ্ছে এইটাই হবে। নিজের পূর্বপুরুষের আগে লড়াইটাকে দেখুন, কি লড়াই করেছিল দেশের জন্য। রেশমি রুমালের ইতিহাস দেখুন। আমি একটা জ্বলন্ত উদাহরণ দিয়ে আমি অন্য জায়গায় আসবো, অনেক কটা টপিক আছে আজকে। রেশমি রুমালের ইতিহাস দেখুন, ওটাও ছেড়ে দিন। দিল্লি ইন্ডিয়া গেট 93,000 মতো শহীদানদের নাম লেখা আছে, যারা দেশের জন্য জীবন উৎসর্গ করেছে। অনেক আছে ওই 93,000-এর মধ্যে 61,000 শুভেন্দু অধিকারী, যাদেরকে আর চোখে দেখছে, তাদের নাম শুনলে শুভেন্দু অধিকারী নাক ছিটকাচ্ছে। দিলীপ ঘোষ, যাদের নাম শুনলে নাক ছিটকাচ্ছে, তাদের অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ আছে, এটা শুভেন্দু অধিকারীও ভালো করে জানে। আর ওই 61,000-এর মধ্যে 50,000 মাদ্রাসা পড়া ছেলে আছে, তাও ভালো করে জানে। মাদ্রাসা পড়াকে ওরা সহ্য করতে পারে না। ওই 190,000 ইমাম উলামাদেরকে এরা ফাঁসি দিয়েছে ব্রিটিশরা, কিন্তু ইমাম উলামারা আপনার আমার পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ থেকে শুরু করে, সেই সময় দেওবন্দ সিলসিলা থেকে শুরু করে, সেই সময় যারা আকাবেররা ছিলেন, তারা দেশের জন্য লড়াই করার জন্য, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য তারা বারবার মানুষকে উৎসাহিত করেছেন। বন্ধুগণ, আপনাদেরকে একটু ভাবতে হবে। কাগে কান নিয়ে চলে গেছে বলে কাগের দিকে তাকাবেন না, নিজের কানে হাত দিয়ে দেখুন আছে না নেই। আমি একবার চিন্তিত নয়, এইসব বলছে হ্যান তান, কে দেশপ্রেমিক দেশপ্রেমিক নয়, আমি ওদেরকে পাত্তাই দিই না, আমি ওদের কথার উত্তরই দিই না, কারণ আমি জানি কার খানদান থেকে আমি। আপনি দেখুন, আপনি কার রক্ত আপনার গায়ে বইছে। যারা প্রশ্ন করছে আপনি দেশপ্রেমিক কি দেশপ্রেমিক নয়, তাদেরকে চেক করুন আর নিজেকে চেক করুন। আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, হাফেজ মির নিসার আলী, তাই তো নাকি গো? হ্যাঁ, আপনি চেক করে দেখুন আপনার দাদু কে, বিনয় বাদল দীনেশ। আপনি চেক করে দেখুন আপনার দাদুকে, বিরসা মুন্ডা। আপনি চেক করে দেখুন আপনার দাদুকে, চুনিরাম মাহাতো। আপনি চেক করে দেখুন আপনার দাদুকে, গোপীনাথ মাহাতো। আপনি চেক করে দেখুন আপনার পূর্বপুরুষকে, আপনি দেখুন কে, তারা দেখবেন সব স্বাধীনতা সংগ্রামী। আর যারা দেশপ্রেমিকের সার্টিফিকেট বিলাচ্ছে, ওদের দাদু গডসে থেকে শুরু করে, আর যারা যারা ছিল এরা তাদের দাদু। সুতরাং ওদের নিয়ে ভাবে লাভ হবে না। আমরা একে অপরের প্রতি কোনোদিন ওই অবিশ্বাসের বাতাবরণ যে তৈরি করার চেষ্টা করছে, সেটা হতে আমরা দেব না। তাহলে আমরা এখান থেকে আওয়াজ কি তুলবো? ভারত সরকারের কাছে, দেশের প্রাইম মিনিস্টারের কাছে, দেশের ডিফেন্স মিনিস্টারের কাছে, দেশের হোম মিনিস্টারের কাছে, অবিলম্বে যারা জঙ্গিরা এসে আমাদের দেশের অস্থিরতা তৈরি করলো, আমার 27টা ভাইকে শহীদ করলো, পৃথিবীর যে প্রান্তে থাক না কেন, পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, আমেরিকায়, তাদেরকে খুঁজে বার করে নিয়ে এসে 6 মাসের মধ্যে বিচার করে ফাঁসি দিতে হবে। তাহলে আমার দেশের প্রধানমন্ত্রী 36 ইঞ্চি কি কত 56 ইঞ্চি বিশ্বাস হবে। আর নাহলে আমি আর বলছি না, কেস খেয়ে যাবো নাকি। 18খানা কেস খেয়ে গেছি, মাথায় রাখুন। আমি চিন্তিত নয়, এই এখন চলে কি বলতে পারবো না। অবশ্যই মেডিসিন তো খেতেই হবে। দেখবেন একটা সময় জন্ডিস হলে একটা দিত না, মালা দিত না, মালাটা যখন বড় হয়ে পায়ে ঝুলে যাবে, পায়ের নিচে মানে ফেলে দেওয়া হয়ে যাবে, তবে জন্ডিস তার শেষ হয়ে গেছে। ও তো আমার মালা হচ্ছে, মালা যখন হয়ে যাবে পুরোপুরি মাটিতে হয়ে যাবে, তখন নেতা হয়ে যাবো আমি। এখন নেতা হতে পারিনি, তাহলে আমার পজিটিভ, আমি সামনে ভাবি না, আমি ওয়েলকাম। তুমি আমাকে কেস দেবে, ওয়েলকাম। তুমি আমাকে যতই কেস দাও, তোমার পাশে বসে কিন্তু আমি ইফতারি করব না।
আমি তখনই ইফতারি করব যখন বসিরহাটে যেই রাজনৈতিক দলের কর্মীরা একসাথে বসে এক দোকানে তৃণমূল, বিজেপি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস চা খাবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। আমি তখনই চা খাবো যখন শুভেন্দু অধিকারী এই মানুষের মধ্যে, হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগাতে চাইছে, তাকে ধরে জেলের মধ্যে রাখবে, তখনই আপনার পাশে বসে আমি চা খাবো। চা খাইয়ে কি প্রমাণ করাবেন যে আমরা ঠিক আছি? ভাই বলেন, আমার লোকের মেরে পিঠের চামড়া তুলে দিচ্ছে আর আমি বসে বসে চা খাবো, করতে পারে? আমি আমার দ্বারাই সম্ভব নয় ভাই, আমার দ্বারাই সম্ভব না। অন্য কে কি করে বলতে পারবো না ভাই। রাস্তাটা কিন্তু না এ হয়, হ্যাঁ রাস্তাটা ছেড়ে রাখবেন। কটা বাজে? একটা ঘড়ি দাও তো, এখানে একটা ঘড়ি দাও তো, নাহলে রাখো তো, মোবাইল একটা রাখো তো, ফোনটা দাও। হ্যাঁ ঠিক আছে, এই ফোনটা হয়ে যাবে। 5:30 আছে। এই কারো অসুবিধা হচ্ছে নাকি? এটা দিলা, এটা তো মোদিজি। এবার দিদির একটু শুনবেন না? ভালোবাসে, প্রচুর ভালোবাসে। কি বলেছে? ওয়াকফ নিয়ে চিন্তা নেই, যতদিন আমি আছি তোমাদেরকে হতে দেব না। ঠিক বলেছে, যতদিন আছে তত তাড়াতাড়ি ওয়াকফ গুলো কি হবে, নেতাদের পকেটে ঢুকে যাবে, চিন্তা আপনাদের করতে হবে না। আমি আমার গল্প শোনাচ্ছি না, আরটিআই করেছি। আরটিআই 2022 সালে আমাদের পার্টির সাথে যুক্ত একজন আরটিআই অ্যাক্টিভিস্ট। 2022 সালে আরটিআই করে আমরা তথ্য জানতে চেয়েছিলাম এবং আমি বিধানসভার মধ্যে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছিলাম যে আপনি বলুন 2011 সালের আগে অনেক গল্প শুনিয়েছিলেন, ওনারা অনেক গল্প আমাদের শুনিয়েছে যে ক্ষমতায় আসলে ওয়াকফ সম্পত্তি উদ্ধার করব। তাই 2011 থেকে 2024 কত বিঘা ওয়াকফ সম্পত্তি আপনি উদ্ধার করেছেন তার তথ্যটা দিন তো। আমি বলেছিলাম বিধানসভার মধ্যে। মুখ্যমন্ত্রী অনেক কথা বলেছেন, আমাদের সম্মানীয়, তার পদকে আমি সম্মান দেবো, অনেক কথা বলেছেন, কিন্তু কত বিঘা ওয়াকফ সম্পত্তি উদ্ধার করেছে সেই বিঘাটা কিন্তু বলতে পারেনি। আর আরটিআই বলছে পশ্চিম বাংলায় যে ওয়াকফ সম্পত্তি আছে এখনো প্রায় ৭৬,০০০ বিঘার উপরে সম্পত্তি বেহাত হয়ে আছে। ওই বেহাত কারা করে রেখেছে, কারা আত্মসাৎ করে খাচ্ছে? একটু এগিয়ে যান, কোথায়? আর তোমার হাড়ুয়া বলো না, বীর গোড়াচাঁদ আব্বাস আলী রহমতুল্লাহ আলাইহির মাজারের সম্পত্তি প্রায় 1000 বিঘা। এখন দেখুন 100 বিঘা পাবেন না। এই 900 বিঘা কে খেয়েছে, কারা খাচ্ছে? যারাই বলছে দিল্লি ওয়াকফের, দিল্লির বিষয় দিল্লি গিয়ে আন্দোলন করুন, সে ব্যাটারিগুলি খেয়ে রেখে দিয়েছে। কারণ সে ভালো করে জানে যে এই কেন্দ্র সরকারের আইনটা আমরা প্রত্যাহার করাবো, মাঠে ময়দানে আন্দোলন করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন করবো আমরা, এবং আইনি লড়াই সুপ্রিম কোর্টে লড়ে এই আইনটা প্রত্যাহারের সাথে সাথে যেভাবে এই সম্পত্তিগুলো লুটে খাচ্ছে সেইগুলো প্রত্যেকটা আমরা বার করবো। সেই জন্য ওয়াকফ লুটেরা চিন্তিত হয়ে কি বলছে, দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। ঠিক আছে, ভোটটা আসলে বুঝিয়ে দেবেন কোথায় চাইবে, হবে তো নাকি? হবে না? ভুলে যাবেন ভোটের সময়? ভোটের সময় ভুলে যাবেন নাকি? জবাব কিন্তু দিতে হবে। দেখুন জবাব নাই, আমি বলছি না ভোটটা আমাকে দেবেন, ওটা আমি বলবো না। পছন্দ হলে দেবেন, না হলে দেবেন না। কিন্তু যারা আপনাকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে তাদের কি ছাড়বেন? জবাব তাদেরকে দিতে হবে। আমার আগে বিশ্বজিৎ দা বললেন মনে হয় 3 জন এমপি ভোট দেয়নি, তাই না? শুনলেন তো? কিন্তু ওর থেকে আরো ভয়ঙ্কর হয়ে আছে। কি বলুন তো? যারা ভোট দিয়েছে ওই ওয়াকফ আইনের বিরুদ্ধে ভোট দিয়েছে কি পক্ষে ভোট দিয়েছে জানেন কি করে আপনারা? হ্যাঁ হ্যাঁ বলেন আপনারা, কেউ জানে? এটা কেন পাবলিক ডোমিনে আনছে না তৃণমূল কংগ্রেস? আমি তো চ্যালেঞ্জ করেছিলাম, ভিডিও দেখেছিলেন না? আমাকে একটা নোটিশ পাঠিয়ে ভয় ভয় খাইয়ে দিচ্ছিল। ভয় খাইয়ে দিচ্ছিল না? আমি একদিন পরে উত্তর দিয়েছি, আমি যারা লাপাচ্ছে লাপাক। আমার তৃণমূলের আমার সমবয়স্ক বন্ধুরা খুব লাপাচ্ছে, এইবার নওশাদ সিদ্দিকী সাইজ হয়ে যাবে। কই আমি উত্তর দিয়েছি, কোর্ট থেকে আসুক না দেখি, আইনের চড় মেরে গাল ফুলিয়ে পাঠিয়ে দেবো বাড়িতে। আমি সংবিধান বিরোধী, আইনের বিরুদ্ধে, আইন অর্থাৎ আইন মানে আইনকে ভায়োলেট করে আমি কোনো কথা বলিনি। কিন্তু আপনাদের বলি, আমি ওখানে 2-3টে দাবি রেখেছিলাম। একটা দাবি কি ছিল, যে কারা কারা ভোট দিয়েছে সেই লিস্ট পাবলিক ডোমিনে জমা দেখানো হোক, তাহলে ধরা পড়ে যাবে কজন মোদিজিকে খুশি করার জন্য ভোট দিয়েছে আর কজন আব্দুল শুকুর চাচাকে খুশি করার জন্য ভোট দিয়েছে। দেখলে দেখা যাবে হয়তো মোদিজিকে খুশি করার জন্য, ভাইপোকে বাঁচানোর ভোটটা মোদিজির পক্ষেই বেশি গেছে। বুঝতে পেরেছেন? ওই জন্যই তো রাগ হয়। পয়েন্টে পয়েন্টে বলি, ওদের জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে আর আমার নয় মামলা দিয়ে যায়। আর একটা দেখুন, এটা তো লোকসভাতে 3টে এমপি নাকি যায়নি,
রাজ্যসভায় কি হয়েছে জানেন? দুটো সিনিয়র এমপি তাদের ভোট পচিয়ে দিয়েছে। আমি প্রথমবারের বিধায়ক, তো আমার তো একবারও ভোট পচেনি। যারা সিনিয়র এমপি, যারা একাধিকবারের এমপি, তারা ভোট পচালো কি করে? তারা ইচ্ছা করে বলছে যে না, অনিচ্ছাকৃতভাবে পচিয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, ইচ্ছাকৃতভাবে দুটো ভোট পচিয়েছে। দুটো ভোটটা কম ভোট নয়, এই দুটো ভোটেই কিন্তু রেজাল্ট অনেকটা চেঞ্জ হতে পারে। এগুলো মাথায় রাখবেন, এগুলো সুকৌশলে আপনাদেরকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। আর একটা জিনিস একদম মাথায় রাখতে হবে, এই ওয়াকফ আইন আন্দোলনটা ধর্মীয় আন্দোলন নয় কিন্তু ভাই, এটা মাথায় রাখবেন। আপনি বলতে পারেন মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে, ঠিক কথা। মুসলমানদের সম্পত্তি কেড়ে নিচ্ছে কিভাবে কাটছে? সংবিধানকে অবমাননা করে, সংবিধানের আইনকে মানে বুড়া আঙুল দেখিয়ে আইনকে ভায়োলেট করে করছে। তাই সংবিধানের উপরে যখন আঘাত আসছে, ওটা শুধু ধর্মীয় সমস্যা নয়, আমাদের সংবিধানের উপরে আঘাত এসেছে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে সংবিধানকে রক্ষা করার জন্য। যে বিনয় বাদল দিনেশ, যে আশফাকুল্লাহ, যে ক্ষুদিরাম, যে থেকে শুরু করে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীরা যে লড়াই করার ফলে আমরা যে সংবিধান পেয়েছি, আজকে সেই সংবিধানের উপরে ব্রিটিশদের পরে যে বিজেপি এসেছে, সেই বিজেপি আক্রমণ করতে চাইছে, আমরা সর্বোচ্চ দিয়ে রুখে দাঁড়াবো। এটা মাথায় রাখবেন, এটা ধর্মীয় লড়াই নয়। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ের উপর আঘাত আসছে। কালকে আপনাকে বলি, বিগত দিনে এসেছে 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টের অ্যামেন্ডমেন্টের নামে, সংশোধনীর নামে কি করেছে? আদিবাসীদের হাত থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিয়েছে। আজকে এনেছে ওয়াকফ, মুসলমানদের হাত থেকে ক্ষমতা, ওয়াকফ সম্পত্তি কেড়ে নিতে চাইছে। কালকে এরা দেবত্ব সম্পত্তির উপর আঘাত আনতে পারে, তারপরে তিনিরা গির্জার যে সম্পত্তি আছে চার্চের, তার উপরে আঘাত আনতে পারে, তারপরে তিনি এরা গুরুদুয়ারার যে সম্পত্তিগুলো আছে সেইগুলো এরা কেড়ে নিতে পারে, তারপরে দিনে এরা পার্সি ভাইদের রিলিজিয়াস এন্ডোমেন্ট যেগুলো আছে সেইগুলোকে এরা কেড়ে নিতে পারে। এখন নজরে পড়েছে ভালো ভালো সম্পত্তির উপরে। সারা ভারতবর্ষের যে কটা বড় শহর আছে, সে কটা বড় শহরের সব থেকে দামি দামি যে জায়গাগুলো আছে, সেই 5টা দামি জায়গার মধ্যে প্রত্যেকটা শহরে 2টা থেকে 3টে ওয়াকফ সম্পত্তি মোদি বাবুর পাশে থাকার শিল্পপতিদের নজরে পড়েছে। ওই জায়গাটা আমার লাগবে, তো ওই জায়গাটা পেতে গেলে কি করতে হবে? আইনের একটু পরিবর্তন করে দাও, একটু কলকাঠি নেড়ে দাও, ঝামেলা পাকিয়ে দাও। পাকাইয়ে দিবার পরে সর্বোচ্চ ক্ষমতা ডিস্ট্রিক্ট কালেক্টরকে দিয়ে দাও। এখন সরকার বলছে ওটা আমার জায়গা, ওয়াকফ বোর্ড বলছে আমার জায়গা। এটা ফাইসাল্লা কে করবে? এতদিন ছিল ফাইসাল্লা কিভাবে হতো? সংবিধান স্বীকৃত সংবিধানে চৌধুরী চরণ সিংয়ের সুপারিশে ট্রাইব্যুনাল তৈরি হয়েছিল। সেই একাধিক ট্রাইব্যুনাল আছে। এটা ওয়াকফের জন্য ওয়াকফ ট্রাইব্যুনাল। ওয়াকফ ট্রাইব্যুনালকে যে বলবে, এ বলবে আমার সম্পত্তি, ও বলবে আমার সম্পত্তি। ওয়াকফ ট্রাইব্যুনাল এইটা সমাধান করবে। ওয়াকফ ট্রাইব্যুনালে অর্ডার না পছন্দ হলে সংবিধানের আর্টিকেল 226 কে সামনে রেখে হাইকোর্টে যেতে পারে। হাইকোর্টের অর্ডার না পছন্দ হলে সুপ্রিম কোর্টে যেতে পারে, যেটা আমার সম্পত্তি ওটা ওর সম্পত্তি। এই জন্য কিন্তু মোদিজি এখন সব তুলে দিয়ে কি বলছে? সরকারের জায়গা না ওয়াকফের জায়গা, এটা ডিসাইড কে করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর করবে। আমি ডিস্ট্রিক্ট কালেক্টরকে আমি অসম্মান করছি না, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো, সামান্য কাল কি চলে যাবেন, আপনার আবাস যোজনায় ঘর পাওয়ার যোগ্য আপনি পাননি, এর নামটা ঢুকাতে পারবে? এতটা ক্ষমতা আছে, বিশাল ক্ষমতা কিন্তু ডিস্ট্রিক্ট কালেক্টরের, বিশাল ক্ষমতা, কিন্তু এই কাজটা করবে? বলুন, যদি এই কাজটা করে তাহলে যার যার আবাস যোজনার ঘর পাননি ডিস্ট্রিক্ট কালেক্টরের দরবারে চলে যান, অর্থাৎ ডিএম অফিসে যান, ঘরের ছবি টবি ভিডিও নিয়ে যে বলুন স্যার ম্যাডাম আমি ঘর পাওয়ার যোগ্য আবাস যোজনার, আমার ঘরটা পাইনি, ঘরটা করে দেন। এটা করতে পারবে? কেন করতে পারবে না? সরকারের যে লোকগুলো আছে, যারা পেটুয়া তৃণমূলের লোকগুলো যার লিস্ট দেবে সেটাই অ্যাপ্রুভাল হচ্ছে, তাই তো? তাহলে ওরা যদি একটা ঘরের নাম না ঢুকাতে পারে, এবার আমি কেন এটা বলছি, আমি অপমান করছি না, বিশাল পাওয়ার ডিস্ট্রিক্ট কালেক্টরের। আমাদের দুর্ভাগ্য, ডিস্ট্রিক্ট কালেক্টরের যে ভূমিকা হওয়া দরকার সে ভূমিকাটা দেখতে পাচ্ছি না বলেই তো আমাদের সন্দেহ হচ্ছে। এবার বলুন, যখন আইনি ব্যাপারে লড়াইটা হতো তাহলে ওটা কি হতো? জুডিশিয়াল মাইন্ডে।
একজন উকিল থাকবে, দুপক্ষের উকিল থাকবে, জজ সেটা ফাইসাল্লা করবে। আর এখন কি হচ্ছে, উকিল টুকিল সব গেল, ডিস্ট্রিক্ট কালেক্টর ফাইসাল্লা করবে। মানে বুঝতে পারছেন, এবার অ্যাডমিনিস্ট্রেটিভ মাইন্ড হয়ে গেল। এতক্ষণ ছিল বিচার ব্যবস্থার মাধ্যমে আপনার কি হবে, হকটা পাওয়া, সেটা বন্ধ করে এখন ডিস্ট্রিক্ট কালেক্টর যাকে বলে দেবে তাকে। আপনাদের এখানে কোথায় কবরস্থান আছে ভাই? কাছাকাছি আছে? কবরস্থানের জায়গা মেরে দেওয়া লোক নেই? আমি নন মুসলিমে যাবই না, মুসলমান নেই, কবরস্থানের জায়গা বিক্রি করে দিয়েছে, মসজিদের জায়গা খেয়ে নিয়েছে, নেই? এই যে 1000 বিঘা আব্বাস আলী গোরাচাঁদ রহমতুল্লাহ আলাইহির মাজারের যে 1000 বিঘা সম্পত্তি লুটে নিয়েছে, কারা নিয়েছে ভাই? হ্যাঁ, সবে ম্যাক্সিমামের নামের শুরুতে মোহাম্মদ, নিচে মোল্লা পাওয়া যাবে, তাই তো? তাহলে এরা ছেড়ে দেবে? এখন এরা আপনাকে এসে যদি এখন বলে কবরস্থানটা আমার বাপের জায়গা, আপনি বললেন কি, আপনি ভাই রাস্তাটা ছেড়ে দেবে, রাস্তা না জ্যাম হয়, এদিকে অনেক জায়গা আছে, আপনি বললেন আমাদের গ্রামবাসীর জায়গা, ও বলছে আমার বাপের জায়গা, ঝামেলা লেগে গেল, ডিসপুট তৈরি হলো, সমাধান কে করবে? ডিস্ট্রিক্ট কালেক্টর। এবার বলুন, ডিস্ট্রিক্ট কালেক্টরকে কিন্তু টাইম বলে দেওয়া হয়নি, আমার কাছে আইনটা আছে, গ্যাজেটটা আমাদের কাছে আছে, কেউ যদি চ্যালেঞ্জ করতে চায় এসে আমার কাছে চ্যালেঞ্জ করতে পারে। আমি আইনটা নিয়ে ঘুরছি ভাই সাথে সাথে, এটা আইনের মানে যে নতুন আইন তৈরি হয়েছে সেটা আছে। কেন ডিস্ট্রিক্ট কালেক্টরকে দায়িত্ব দিয়েছে যে আপনি সমাধান করবেন এটা কি জায়গা। ডিস্ট্রিক্ট কালেক্টর যদি মনে করে এসে বলে দেয় এটা ডিসপুটেড ল্যান্ড, তাহলে সমাধান করে দেবো। 10 দিন পরে গিয়ে বললেন স্যার আমাদের তো কবর দিতে অসুবিধা হচ্ছে বা নামাজ পড়তে অসুবিধা হচ্ছে, সমাধান হয়ে যাবে। আরে দাঁড়াও না, ব্যস্ততার মানুষ আমি, একজন ডিস্ট্রিক্ট কালেক্টর, পুরো ডিস্ট্রিক্টকে চালাতে হচ্ছে, স্বাভাবিকভাবে সমাধান হয়ে যাবে। 1 মাস পরে বললেন সমাধান হয়ে যাবে, 2 মাস পরে বললেন সমাধান হয়ে যাবে, 6 মাস পরে সমাধান হয়ে যাবে। এই যদি 40 বছর আটকে রাখে কিচ্ছু করতে পারবেন না, কোনো লিমিটেশন নেই এর মধ্যে। মানে বুঝতে পারছেন কিভাবে ফিতনার মধ্যে ঢুকাতে চাইছে মোদিজি। মোদিজি বলছে আমার মুসলিম সম্প্রদায়ের মায়েদের জন্য ভালো চাই, মোদিজি বলছে মুসলমান গরিবদের জন্য ভালো চাই, মোদিজি বলছে মুসলমান বিধবা মায়েদের জন্য ভালো চাই। আরে বিজেপি মনে হয় ভালো চাই, মুসলমানদের ভালো চাইবে? দেখতে পাচ্ছেন না কি হচ্ছে সারা দেশে? মুসলমানদের ছেড়ে দিন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার ক্যামেরায় রেকর্ড হচ্ছে, এখানকার রেকর্ডটা যেটা হচ্ছে দূরে কাছ থেকে রেকর্ড হচ্ছে, সেটা মোদিজির মতো অমিত শাহজির দরবারে যাবে, সেন্ট্রালের আইবিরাও রেকর্ড করছে। আমি আপনাদের মধ্যে আসে বসে আছি, কেউ আপনাদের মধ্যে কেউ বসে আছে সেন্ট্রালের আইবির কাছে যাবে, মমতা ব্যানার্জির কাছে যাবে, মোদির কাছে যাবে, ভুল বললে আমাকে ছেড়ে দেবে? আমি অন ক্যামেরা বলছি মুসলমান তো ছেড়ে দেন, মোদির যে দল চলছে বিজেপি, গরিব হিন্দুদের জন্য এরা ভাবে না, এরা শুধুমাত্র শিল্পপতি পুঁজিপতিদের কথা ভাবে, এরা ব্যবসার কথা ভাবে, গরিবদের জন্য ভাবে না। যদি গরিব হিন্দুদের জন্য ভাবতো, এই লাস্ট যে 50 টাকা গ্যাসের দাম বাড়িয়েছে এটা রেগুলেশন করে দিত যে হিন্দু গরিবদেরকে 50 টাকা দিতে হবে না, মোল্লাদেরকে দিতে হবে, তাই তো নাকি? পেট্রোল ডিজেলের দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হিন্দু ভাইদের জন্য আলাদা রেট নাকি? জ্বলতে হচ্ছে সবাইকেই ভাই, শুধু মুসলমান জ্বলছে? এটা ভালো, এরা কোনোদিন আপনার ভালো চায় না। কেমন ভালো চায় না একটা দুটো প্রমাণ দিয়ে আমি বক্তব্য শেষ করব। ওটা শুনবেন না তৃণমূলের দিল্লি আন্দোলন করার কথা শুনবেন? কোনটা? হ্যাঁ হ্যাঁ, না না না, সময় হলে তৃণমূলের পর্দা ফাঁস করব। এখন আপনি আইনটা কেন প্রত্যাহার করতে বলছেন এটা জানা দরকার, তাই না? এটা জানা দরকার। আমার হিন্দু সমাজের ভাইদের মধ্যে বিজেপি একটা বীজ ঢুকিয়ে দিচ্ছে। কি বীজটা বিজেপি ঢুকাচ্ছে? যে ওয়াকফ বোর্ড যেখানে হাত দেবে সেটাই নাকি ওয়াকফ হয়ে যাবে, সুতরাং ওয়াকফ বোর্ড তুলে দেওয়া দরকার, এটা বলছে তো। এই বলে একটা মিথ্যাচার করছে বিজেপি, করছে আমার হিন্দু সহজ সরল হিন্দু ভাইদের মনে ঢুকিয়ে দিচ্ছে। আমি আপনাদের বলছি ওয়াকফ বোর্ডের এই ধরনের কোনো ক্ষমতা নাই, নাই নাই নাই। যদি এই ধরনের কোনো ক্ষমতা থাকে সর্বপ্রথম নওশাদ সিদ্দিকী ওয়াকফ বোর্ডের বিরোধিতা করবে। এটা এখানে বলছি না, আমি অ্যাসেম্বলি হাউসের মধ্যে দাঁড়িয়ে বলেছিলাম। আমার বক্তব্যকে কাটার মতো কোনো কারো ক্ষমতা হয়নি, কারণ নাই। আর্টিকেল 14 দেখাচ্ছে, আর্টিকেল 14 এর জন্য কোনো প্রভিশন নাই যে আমি যে বলবো ওই জায়গাটা ওয়াকফ বললে আমার ওটা আমার ওয়াকফ বোর্ড হয়ে যাবে। আমি সহজ ভাষায় একটা বলছি। এখন প্রচুর মামলা চলছে, কলকাতা হাইকোর্টেও চলছে, সুপ্রিম কোর্টেও চলছে। ওয়াকফ বোর্ড কোর্টে গিয়ে কান্নাকাটি করছে, আমার ওই কবরস্থানের জায়গাটা পাচ্ছি না, মাই লর্ড ওটা আমাকে উদ্ধার করে দাও।
ওয়াকাফ বোর্ডে যদি এত ক্ষমতা থাকতো, তোমার বাড়িটা যদি বলে ওয়াকাফ, সেটা ওয়াকাফ হয়ে যাবে, তাহলে ওয়াকাফ বোর্ড সুপ্রিম কোর্টকে গিয়ে বলতো যে মাননীয় বিচারপতি, আমার ওই 2 বিঘা জায়গাটা ওয়াকাফে, সেটাও দখল করে রেখেছে, তুমি অর্ডার দাও যাতে ছেড়ে দেয়। বুঝতে পারছেন না ভাই? ওয়াকাফ বোর্ডের সেই ক্ষমতা নাই, কিন্তু এটা ভুল বুঝাচ্ছে হিন্দু ভাইদের মধ্যে। বিজেপি একটা বীজ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর একটা বিজেপি কি বীজ ঢুকানোর চেষ্টা করছে? বিজেপি বলছে আপনার যে মুসলমানদের জন্য ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকাফ বোর্ড আছে, হিন্দুদের জন্য নাই, সুতরাং ওয়াকাফ বোর্ড তুলে দিতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্রে, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে হিন্দুদের জন্য নাই, মুসলমানদের জন্য কেন শুধু থাকবে? সত্যি শুনলেও একটু খারাপ লাগবে না ভাই? সত্যি যদি মুসলমানদের জন্য থাকলো, হিন্দুদের জন্য কেন নাই? ধর্মপ্রাণ মুসলমানেরও প্রশ্ন হবে কিন্তু ভাই, যার মধ্যে দেশপ্রেম, যার মধ্যে সত্যি যে ধার্মিক হবে, সে প্রশ্ন করবে, যদি মুসলমানদের রিলিজিয়াস এন্ডোমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য একটা বোর্ড থাকে, কেন আমার হিন্দু ভাইদের রিলিজিয়াস এন্ডোমেন্ট রক্ষণাবেক্ষণের জন্য বোর্ড থাকবে না? এটা স্বাভাবিক। কিন্তু এটা সত্যি কথা বলছে কি? এটা সারাসার মিথ্যে কথা বলছে। তার প্রমাণ আমি একটা দিচ্ছি। দেখুন, আমার হাতে একটা কাগজ আছে, দা উত্তরপ্রদেশ সিরিকি বৈষ্ণবনাথ টেম্পল অ্যাক্ট 1983। উত্তরপ্রদেশে বৈষ্ণবনাথ মন্দির নাম শুনেছেন? বিখ্যাত মন্দির। ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য সরকারি আইন, ঠিক মুসলমানদের সম্পত্তি রক্ষণ, ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য যেমন ওয়াকাফ আইন, এটা হচ্ছে ওই মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য আইন। এরপরে আসছে কোথায়? তামিলনাড়ু, দ্য তামিলনাড়ু হিন্দু রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল এন্ডোমেন্টস অ্যাক্ট 1959। 1959 সালে তামিলনাড়ুতে তৈরি হয়েছে তামিলনাড়ু হিন্দু ধর্মের যে ধর্মীয় সম্পত্তি এবং চ্যারিটেবল এন্ডোমেন্টস যেটা আছে হিন্দু ধর্মের রক্ষণাবেক্ষণের আইন। তাহলে যে বলছে মিথ্যে কথা বলছে না? আচ্ছা দেখাচ্ছি। তারপরে কোথায়? কর্ণাটকাতে একইভাবে। সারা রাজ্যে, সারা দেশে, অন্ধ্রপ্রদেশে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য হিন্দু ভাইদের আলাদা আলাদা আইন আছে, মুসলমান ভাইদের আইন আছে, শিখ ভাইদের আইন আছে, পার্সি ভাইদের আইন আছে, এবং আপনার কি বলে, এই তো বলছি, দ্য পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট 1963। 1936 সালে পার্সি পাবলিক ট্রাস্ট রেজিস্ট্রেশন অ্যাক্ট তৈরি হয়েছে। কেন তৈরি হয়েছে? এর কাজ কি? এর কাজটা কি? পার্সি ভাইদের যে ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণ, তার মাধ্যমে হবে, আইনের মাধ্যমে। শিখ এন্ডোমেন্টস অর শিখ গুরুদ্বারাস এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1973। 1973 সালে শিখেদের যত গুরুদ্বারা সম্পত্তি আছে, সেটা রক্ষণাবেক্ষণ কিভাবে করা যাবে, তার আইন তৈরি হয়েছে। আইনে এখানে পুরো পয়েন্টস দেওয়া আছে, কি কি তারা করতে পারবে না পারবে, টোটাল পয়েন্টস দেওয়া আছে। চাইলে আমি শেয়ার করতে পারি আপনাদের কাছে, মানে বুঝতে পারছেন? তাহলে হিন্দু ভাইদের টেম্পল অ্যাক্ট, শিখ ভাইদের গুরুদ্বারা এন্ড রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট যেটা আছে, মুসলমানদের ওয়াকাফ অ্যাক্ট, সব ধর্মের মানুষের তার ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য কি আছে, আলাদা আলাদা আইন আছে। তাহলে বিজেপি যে মিথ্যাচার করছে, আমার এলাকার আমার হিন্দু ভাই যার সাথে আমি দীর্ঘদিন বসবাস করছি, তার মনের মধ্যে যে পাপ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাহলে আজকের পর থেকে সেগুলো আমরা দায়িত্ব নিয়ে একটু কমাবো তো নাকি? আমার হিন্দু ভাইকে বলবে, এই তো আমার বিশ্বজিৎ দা বসে আছে, বিশ্বজিৎ দা বিখ্যাত এক মন্দিরের নাম বলো, তিরুপতি বালাজি মন্দিরের কথা বললো। এই তিরুপতি বালাজি মন্দিরের আইন আছে, সে আইনে বলা আছে অহিন্দু কেউ এই মন্দিরের কমিটির মধ্যে থাকতে পারবে না। কি ভুল বলেছে নাকি? আপনার কি মনে হয় ভুল বলেছে? একটু ভুল বলে নেই। কেন ঠিক বলেছে সেটা আপনাদের একটু জানতে হবে। দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863 সালে তৈরি হয়েছে। ধর্মীয় যে রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট কিভাবে পরিচালনা করা যাবে 1863 সালে তৈরি হয়েছে। সেই অ্যাক্টের মধ্যে এই ধরনের, আমি সারমর্ম বলছি, মেম্বার শুড বি ফ্রম সেম রিলিজিয়ন এন্ড নট ডিফারেন্ট। সেই আইনকে সামনে রেখে তিরুপতি মন্দিরের যে রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে, অহিন্দু কেউ হতে পারবে না। যেমন আমাদের এখন খুব চর্চা হচ্ছে
আপনার জগন্নাথ মন্দির নিয়ে খুব চর্চা হচ্ছে। জগন্নাথ মন্দিরের গেটে দেখবে লেখা আছে কি, অহিন্দু কেউ প্রবেশ করতে পারবে না। এটা কি গণতান্ত্রিক রাষ্ট্রে কি ভুল লিখেছে নাকি? গণতান্ত্রিক রাষ্ট্রে কেউ ভুল লিখেছে নাকি? ভুল কিছু লেখা নাই। কেন লেখা নাই? দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট কে সামনে রেখে তারা লিখেছে। তার প্রমাণ আমি আপনাদের ওই আমার কাছে এখন ওই ব্যাগটাতে আছে। আমি মুম্বাই থেকে একটা প্রমাণপত্র পেয়েছি। পার্সিদের একটা বিশাল বিল্ডিং আছে, সেই বিল্ডিং এ ওখানে বড় বড় হাতে অক্ষরে লেখা আছে এটা শুধুমাত্র ওই পার্সিদের ব্যবহারের জন্য। বুঝতে পারছেন না? একটু ফিরে আসি। এই আমারটা তো বুঝতে পারছেন না ভাই? যদি বুঝতে না পারেন এই তাত্ত্বিক আলোচনা ভাই বন্ধ করে দেবো। আমি শুধু ওই ভাই ওই এ চোর ও ডাকাত বলার থেকে একটু আপনাদের জানতে হবে কেন এই আইনের বিরোধিতা করছি। এখন মোদিজি আপনার ভালো চেয়েছে, মোদিজি আপনার ভালো চেয়েছে মানে একটু ভাবতে হবে আপনাদেরকে। মোদি আপনার ভালো চেয়েছে, শুভেন্দু অধিকারী আপনার ভালো চাইছে মানে ভাবতে হবে আপনাদেরকে। দিদির বন্ধু আপনার ভালো চেয়েছে এটা ভাবতে হবে। হ্যাঁ, দিদির বন্ধু হচ্ছে মোদি আর অমিত শাহ হচ্ছে খারাপ। কিছুদিন আগে আডবাণীজি ভালো ছিল, মোদি খারাপ। এখন মোদি ভালো, অমিত শাহ খারাপ। কালকে আবার চাপে পড়ে বলতে পারে নীতিন গডকরি খারাপ, অমিত শাহ ভালো। এদের বিশ্বাস নেই। তাই দিদির বন্ধু আপনার ভালো চেয়েছে মানে একটু ভাবতে হবে। হাতির দাঁত দেখাচ্ছে এক আর খাচ্ছে এক, কেমন ভালো চেয়েছে একটু শুনুন। আগে একটা 1995 সালের আইন ছিল, সেটাকে চেঞ্জ করে 1995 সালের আইনে বলা ছিল ওয়াকফ সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তাকে 2 বছর জেলে রাখা হবে। আর মোদি আপনার ভালো চেয়ে ওইটা 2 বছরের জেলটা সরিয়ে 1.5 বছর হাঁটিয়ে দিয়ে মাত্র 6 মাস জেল করছে। মানে কি, যত পারিস তোরা ওয়াকফ সম্পত্তি লুটে নিয়ে 6 মাস জেল খাটার পরে তুই সম্পত্তি। বুঝতে পারছেন? এই ভালো কেমন ভালো চেয়েছে মোদিজি আপনাদের জন্য একটু জানতে হবে। আগে ছিল ওয়াকফ সম্পত্তি থেকে যে রেভিনিউ আসবে মোতওয়াল্লির মাধ্যমে যে ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণ হবে, যে রেভিনিউ আসবে তার 7% ওয়াকফ বোর্ডে জমা দিতে হবে। সেই 7% গুলো জমা হয়ে ওয়াকফ বোর্ড বিধবাদের ভাতা, মহিলাদের বিবাহের জন্য খরচ, যদি এরা সব লুটে খেয়েছে, এরা দেয়নি, আমি বলছি অন ক্যামেরা বলছি, এরা লুটেছে। ছেলেদের পড়াশোনার জন্য স্কলারশিপ এইগুলো দেবে। মোদি এত ভালো চেয়েছে আপনাদের জন্য 7%টা কমিয়ে 5% করে দিয়েছে। মানে বিধবাদের ভাতা, পড়াশোনার জন্য খরচ, বিবাহের জন্য খরচ, যত বেশি টাকা থাকবে ফান্ডে তত বেশি খরচ করবে। তো এ আপনার ভালো চাইছে কিন্তু বলছে ফান্ড কমিয়ে দাও, পার্সেন্টেজ কমিয়ে দাও। মোদিজি তো 14% বলা দরকার ছিল ভাই। যে টাকা ইনকাম হবে তার 14% ওয়াকফ বোর্ডে জমা দিতে হবে, এটা বলা দরকার ছিল তো ভাই। করেন, এটা আপনার ভালো চেয়েছে। কি ভালো চেয়েছে মোদিজি আপনার একটু জানতে হবে। অনেক ভালো চেয়েছে, সময় স্বল্প ভাই। আপনার লিমিটেশন অ্যাক্ট, কি লিমিটেশন অ্যাক্ট? অর্ডিনারি একটা আইন আছে, এই জায়গাটার মালিক কেউ আছে তো ভাই? এই জায়গায় যদি বিশ্বজিৎ মালিক, আমি যদি 12 বছর ধরে এখানে মোটামুটি থাকি, বিশ্বজিৎ খাতাই কলমে মালিক হলো, আমি কিন্তু সত্তার মালিক হয়ে গেলাম, বিশ্বজিৎ আমাকে তুলতে পারবে না। এই আইন হচ্ছে লিমিটেশন অ্যাক্টের মধ্যে পড়ছে। তো এতদিন পর্যন্ত মন্দিরের কোন সম্পত্তিতে কেউ 12 বছর কেন, যদি 2200 বছর বসবাস করে সে তার ওই সত্তার মালিক হতে পারত না। এতদিন আইন ছিল ওয়াকফ সম্পত্তিতে কেউ যদি 12 বছর কেন, যদি 40 বছর বসে থাকে সে তার সত্তার মালিক হতে পারবে না। এতদিন আইন আছে শিখেদের গুরুদুয়ারা, খ্রিস্টানদের চার্চের জায়গা বা যে কোনো ধর্মীয় সম্পত্তির উপরে বসে থাকলে সে তুমি নিজের জায়গা বলে দাবি করতে পারবে না। কিন্তু মোদিজি আপনার ভালো চেয়েছে, জানতে হবে আইনটা কি করেছে। ভালো চেয়েছে যখন আমি একটু বেশি খুঁটিয়ে পড়েছি, বিশ্বাস করুন। মোদিজি মুসলমানদের খারাপ চাইলে আমি অত পড়ি না। আমি ওই মানে ডায়লগ বাজির জন্য বলছি না, বিশ্বাস করুন। আমি ধর্মীয় শব্দ এখানে স্টেজ থেকে ব্যবহার করি না বলে করছি না। আমি শপথ করে বলছি,
সৃষ্টিকর্তা শপথ করে বলছি, মুসলমানদের ক্ষতি যদি এগুলো হয় আমি তুলনামূলক কম পড়ি। আর এখন মোদিজি বলেছে মুসলমানদের ভালো। আমার যদি যাবার সময় ব্যাগটা খুলে দেখাবো, 2 ব্যাগ কাগজ আছে আমার কাছে, আমি পয়েন্ট ধরে ধরে খুঁটিয়ে খুঁটিয়ে পড়েছি। মোদি মুসলমানদের ভালো চাইছে, আমি পাগল নাকি কি শুনছি? আমি ভাবছি ভুল পড়ছি নাকি? ঠিক যেভাবে বলেছিল মমতা ব্যানার্জি 10,000 মাদ্রাসা দেব, আমরা ভুল শুনেছিলাম। 10,000 RSS এর এখানে সংগঠন দাঁড়িয়ে দেবো। 10,000 মাদ্রাসা না, 10,000 সংগঠন বাড়িয়ে দেবো। আর মাদ্রাসাগুলো থেকে 10,000 শিক্ষক শিক্ষাকর্মী দেবো না। আমি তো ভুল শুনেছিলাম তখন। আমি ভাবছি ওইটা শুনলাম নাকি রে বাবা। আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছি, প্রত্যেকটা পয়েন্ট পড়তে পড়তে আমি অবাক। রে বাবা, তো মোদি এত ভালোবাসে ওয়াকফ সম্পত্তির উপরে কেউ যদি 12 বছর ধরে এখন বসে থাকে, সে যদি জায়গার জন্য ক্লেম করে, হয়তো খাতায় কলমে মালিক না হলেও সত্তার মালিক হয়ে যাবে। এটা এতদিন আইনে ছিল না। মোদি 107 যে 1995 সালে যে আইন ছিল, এই আইনের 107 নম্বর সেকশনে বলা ছিল লিমিটেশন অ্যাক্ট এই ওয়াকফ সম্পত্তির জন্য প্রযোজ্য নয়। মোদি এসে আপনার ভালোবেসে আপনার বাঁশ দেওয়ার জন্য ওই আইনে ওই প্রভিশনটাকে অমিট করে দিয়েছে। তার মানে লিমিটেশন অ্যাক্ট এর ক্ষেত্রে প্রযোজ্য। এবার প্রশ্ন আমার, কেন এর বিরোধিতা করছি? আমি তো বলবোই ভাই, আমি না বললে, আমার মুখ থেকে বললে শুনতে খারাপ লাগবে। বিশ্বজিৎ তো আমার সাথে সহমত যে আপনি হিন্দুদের যে ধর্মীয় সম্পত্তি আছে সেখানে কেউ যদি বসে পড়ে তাকে যে কোনো সময় তুলে দেওয়ার আইনটা রেখে দিলেন, খ্রিস্টানদের বেলায় আইনটা রেখে দিলেন, দলিত আপনার শিখেদের বেলায় আইনটা রেখে দিলেন, পার্সিদের জন্য রেখে দিলেন, মুসলমানদেরটা কেন তুলে দিলেন? তো সংবিধানের 26 নম্বর আর্টিকেল, সংবিধানের 14-15, সংবিধানের 25-26 আর্টিকেলে আঘাত দেওয়া হচ্ছে না, তার জন্য তো বিরোধিতা। এবার শুনুন কেন আপনি কেন বিরোধিতা করব? আচ্ছা বলুন, আইন নিয়ে এসেছে এর মধ্যে, এই আইনে বলা আছে যে আপনি ওয়াকফ করতে গেলে 5 বছর প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আপনাকে থাকতে হবে। ভয়ঙ্কর কথা। কিন্তু মুসলমানদের ইসলামের মধ্যে কেউ প্র্যাকটিসিং কেউ নন প্র্যাকটিসিং মুসলমান এরকম কোনো ব্যাখ্যা আছে? এরকম ব্যাপার নেই তো যে প্র্যাকটিসিং না মুসলমান হলে জানাজা পড়া যাবে না, ওকে দাফন কাফন করা যাবে না, ও জানাজায় শরীক হওয়া যাবে না, ব্যাপার আছে কিছু। কিন্তু নতুন মোদিজি যে আইন গোড়াপুরে মেরে দিচ্ছে, নতুন করে আর আপনি অফ করতে পারবেন না। আইন আপনার জন্য বলছে উপকার হচ্ছে, কিন্তু নতুন করে আর অফ করতে পারবেন না। কেমন? 5 বছর আপনাকে অনুশীলনের মুসলমান হতে হবে। প্র্যাকটিসিং এর বাংলা আমি যদি বলি অনুশীলন, মানে বুঝতে পারছেন? এবার আপনি ধরুন না অফ করতে চাইলেন সম্পত্তি, আল্লাহর নামেও করতে পারেন, আপনার ছেলের নামেও করতে পারেন। অফ তো বিভিন্ন ভাবে করা যায়। যারা বলছে না ওয়াকফ মানে সব আল্লাহর সম্পত্তিটা ভুল কথা বলছে ভাই, এটা ভুল কথা বলছে। ওয়াকফ 2 রকম হয়, ওয়াকফে লিল্লাহ, ওয়াকফে আওলাদ। আমি আমার ছেলের নামে ওই জায়গাটার কথা যদি বলি, আমি অফ করে যাবো এই জন্য, যদি আমি এই জায়গাটা আমার ছেলের নামে করে দিয়ে যাই, কালকে ছেলে বিক্রি করে দিতে পারে, তাহলে আমার পুতা এই জায়গা থেকে আর যে রাজস্ব বলুন, সরি রেভিনিউ বলুন, পাবে না। আর যদি আমি অফ করে দিয়ে চলে যাই, আমার ছেলে আর বিক্রি করতে পারবে না। ইন ব্যবসা করবে, যা হবে আমার ছেলে খাবে, ছেলের অবর্তমানে পোতা খাবে, পোতার অবর্তমানে তার ছেলে খেতেই থাকবে। বুঝতে পারছে? এইভাবে অনেকে অফ করে। যাক কি বলছিলাম, 5 বছর প্র্যাকটিসিং ইসলাম হতে হবে আপনাকে। আপনি এবার কার কাছে যাবেন? ওয়াকফ বোর্ডে যাবেন। আমি ধরে নিলাম ওয়াকফ বোর্ডে গিয়ে বললেন আমি এবার ওয়াকফ করব আমার জায়গাটা। ভালো কথা। আপনার মুখের দিকে তাকিয়ে বললো কে? পিয়ারুল সাহেব। ওটা দাও, বলো হ্যাঁ। ও ছেলের জন্য বা মেয়ের জন্য, ছেলে ও ওয়াকফ করবে। ও অ্যাডভোকেট পিয়ারুল সাহেব? বলে হ্যাঁ। সিইও যিনি ওয়াকফ বোর্ডে থাকবেন, মুখের দিকে তাকিয়ে বললো কই আপনি তো ঠিকঠাক নামাজ পড়েননি, আপনার কপালে দাগ নাই কেন? আপনি ঘরে যান। পিয়ারুল ঘরে যে কপাল ফোপাল ছিঁড়ে ছাড়ে দাগ করে আসলো, ছিঁড়ে ছাড়ার পরে দাগ হয়ে যাবে। এসে বলে সাহেব এই দেখুন আমি 5 বছর ধরে নামাজ পড়ছি, আমার কপালে দাগ। ঠিক আছে, এইবারে 29টা রোজা ছিল, তুমি 27টা রোজা রেখেছো, 2টো ছেড়ে দিয়েছো, হবে না। আবার 5 বছর পরে আসবে, যদি একবার রোজা ছেড়ে দিয়েছে তাহলে পিছনের 5 বছরের সবটা গেল। মানে এই ধরনের ফিতনা তৈরি করবে। আমি বোঝানোর জন্য বলছি, তোমার দাড়িটা ঠিকঠাক হচ্ছে না তো, গোপটা একটু বড় কেন, বোঝানোর জন্য বলছি।
মানে আপনাকে বলবে আপনি ইসলামের যে নির্দেশনা আছে আপনি মেনে চলেননি, 5 বছর ইসলামের পুরো নির্দেশনা আপনাকে মেনে চলতে হবে। পারবেন? এই পারবেন? এখানে কেউ আছে ভাই বলতে পারবেন? একটা ছেড়ে যাবে না? হয়ে যায় তো। নামাজ আমরা কাজা পড়ে নিই না ভাই? কাজা মানে সেই প্রভিশনটা আছে তো ভাই, কাজা হয়ে যেতে পারে, ওই জন্য কাজা পড়ে নিতে হয়। তাহলে কি বলবে, তুমি কাজা কেন করেছো? তুমি নামাজ কাজাটা পড়ুনি, তাহলে আপনি নতুন করে আর ওয়াফ করতে পারবেন না। মোদি আপনাকে ভালোবেসে আইন নিয়ে এসেছে, কিন্তু আপনাকে নতুন করে ওয়াফ করার জায়গা রাখছে না। আরো কি ভালোবেসেছে একটু শুনবেন মোদিজি আপনাকে? কারা শুনবেন একটু হাত তুলুন তো, এনার্জি মনে লস হয়ে যাচ্ছে। এই এনার্জি আছে তো ভাই? এই দূরের আছে এনার্জি? হ্যাঁ আছে তো নাকি? এনার্জি লস হচ্ছে না তো ভাই? না আমি বকে যাচ্ছি? হ্যাঁ আরে আর 2 মিনিট মতো টাইম আছে। মোদিজি করি তো শেষ হয়ে গেল সময়, তাহলে দিদিকে কখন ধরবো? আচ্ছা লাস্ট বলে দিই, ওয়াক বা ইউজারটাকে শেষ। সারা ভারতবর্ষে যা সম্পত্তি আছে তার 50% ওয়াক বা ইউজার, অর্থাৎ মৌখিক দান। এবার মৌখিক দানটাকে মোদিজি যে নতুন আইন করেছে সেটাকে ইনভ্যালিড, অবৈধ ঘোষণা করছে। যদি অবৈধ ঘোষণা যদি এটা করতো যে এই আইন তৈরি হয়েছে এরপরে কেউ মৌখিক দান করলে সেটা আর গ্রাহ্য হবে না, তাহলে মেনে নিতে পারতাম। শুরুতে বললাম মোদির বন্ধুদের ভালো ভালো জায়গার প্রতি নজর পড়েছে, ওটা নেওয়ার ধান্দা। ওয়াক বা ইউজার কেমন? আপনার এলাকার কবরস্থান ওয়াকফ আছে তো ভাই? 40 বছর 50 বছর 100 বছর ধরে কি হয়েছে? এই কুতুব ভাইয়ের দাদু দিয়েছে, জমিদার ছিল, এই যাও এরা তোমরা কবর দেবে, গ্রামের মানুষ কবর দিচ্ছ, বাপ দাদু হয়ে আসছে তো। ও কি ওয়াকফ করে গিয়েছিল? কিন্তু কুতুব ভাই দাদু বলেছে মৌখিক হয়ে গেছে তো হয়ে গেছে। মোদি আপনাকে ভালোবেসে ওই আইনটা তুলে দিচ্ছে, তুলে দিয়েছে। শুধু নয়, যেদিন থেকে আইন পাস হচ্ছে তারপর থেকে নয়, প্রথম থেকে যে থেকে ওয়াকফ হয়েছে সেই থেকে আজ পর্যন্ত যে ওয়াকফ সম্পত্তিগুলো আছে সেগুলো কি হবে? লুটে নেবে। এই ধান্দা এরা করেছে। এবার বলুন ওয়াকফ বা ইউজার বৈধ কি অবৈধ? আমি কটার কথা বলছি। মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি ছেড়ে দিলাম, মুসলিম পার্সোনাল লয়ের কথা আমি ছেড়ে দিলাম। ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট 1872 সালে ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট তৈরি হয়েছে। সেই অ্যাক্ট অনুযায়ী এই ওয়াকফ বা ইউজার বৈধ। ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 এই আইন অনুযায়ী ওয়াকফ বা ইউজার বৈধ। আপনার ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 এই আইন অনুযায়ী এই ওয়াকফ বা ইউজার বৈধ। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে অনেক মামলা হয়েছে, ওই মামলাতে ওয়াকফ বা ইউজারকে সুপ্রিম কোর্ট বৈধ হিসাবে স্বীকৃতি দিয়েছে। মোদিজি আপনাকে এত ভালোবাসে এইগুলো তুলে দিতে চাইছে। সুপ্রিম কোর্টের মামলার আমি একটা উদাহরণ দিচ্ছি। লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা, সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। লিয়াকত আলী বনাম মোহাম্মদ জামিল মামলা 2000 সালের জাজমেন্ট বেরিয়েছে, দেখলে দেখা যাবে। ওখানে ওয়াকফ বা ইউজারকে বৈধ ঘোষণা করেছে। আমি একটা কথা বলে শেষ করে দেব। মমতা ব্যানার্জি বলছেন যে আমি থাকতে কোনো অসুবিধা নাই, আপনারা নিশ্চিন্তে থাকুন। সত্যি আমি তো আমার এই মিটিং করার দরকার পড়তো না, আমি মিটিং করতাম না যদি দুটো কাজ করতো। দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করতো, আমি মমতা ব্যানার্জিকে এইরকম মিটিং যদিও করতাম দাঁড়িয়ে ধন্যবাদ জানাতাম। প্রথম কাজ কি, বিধানসভায় এই আইনের বিরুদ্ধে একটা রেজুলেশন আনতে হবে যে পশ্চিমবাংলা সরকার এই আইনকে বিরোধিতা করছে, ওই রেজুলেশন পাস করাতে হবে। পাস করানোর পরেই সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করবে। এই দুটো কাজ যদি মমতা ব্যানার্জি করে, আমার মুখে মমতা ব্যানার্জির বিরোধিতা শুনলেও আমি মমতা ব্যানার্জির এই কাজকে সমর্থন করব, আমি ধন্যবাদ জানাবো। উনি করছেন। গভর্নমেন্ট কোনো অর্ডার দিয়েছেন, কোনো নোটিফিকেশন দিয়েছেন, ওনার মনে হয়েছে বলে দিয়েছে, আপনাকে আমাকে বিশ্বাস করতে মুখের কথাই ভাই এই দেশ চলে না।